নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সাথে আমি অনুপম। আজ সকাল সকাল শহরে রয়েছি। হাওয়া কেমন জানতে আজকে আমাদের গন্তব্য দমদমের ইস্ট মল রোড। এই অঞ্চলের মানুষ বা এই শহরের মানুষ হাওয়া কেমন দেখছে। বাংলাদেশে প্রত্যেক দিন সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, কিন্তু এই অঞ্চলের মানুষ, এই দমদমের মানুষ কি ভাবছেন, সেই হাওয়া কেমন জানতেই আজকে আমাদের গন্তব্য দমদমের মানুষের কাছ থেকে জানবো আজকের হাওয়া কেমন। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সকাল সকাল এসে দাঁড়িয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। প্রথমে জানবো আজকে কেমন ওয়েদার, কেমন আজকে ওয়েদার খুব ঠান্ডা ওয়েদার, সুন্দর ওয়েদার হয়েছে। সবাই আমরা এখানে মর্নিং ওয়াক করি, এসে এখানে এই দোকানে চাটা খাই। বাংলাদেশের হাওয়া? বাংলাদেশে তো ওখানে তালিবানি সরকার চলছে, ওখানে অমানসিক অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, খুব কষ্টদায়ক। যারা ওখানে আছে হিন্দুরা, তারা কিভাবে দিনগুলো কাটাচ্ছে একমাত্র ভগবানই জানে। এখানে শীতে চাদর জড়িয়ে আছেন, বাংলাদেশে সনাতনী হিন্দুরা রাত পাহারা দিচ্ছে। দেখুন, বাংলাদেশে সনাতনী হিন্দুদের জন্য আমাদের একটা সহমর্মিতা রয়েছেই। এটা তো বিশ্বব্যাপী সবাই দেখছে যে হিন্দুদের কিরমভাবে হেনস্থা করা হচ্ছে। আমরাও দেখছি, আমাদেরও যতদূর সম্ভব আমরা চেষ্টা করছে না যে তা না। সব লেভেলে তো সবাইকে সবকিছু বোঝানোটা সম্ভব না। মানুষের কথার দ্বারা তাড়িত হয়ে যেটা যে যা বোঝা সেভাবে সুবিধা মতো বুঝে নিচ্ছে। আমাদের শুধু একটাই চাহিদা যে হিন্দুরাও সংরক্ষিত থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা কোনোদিন আমাদের দেশে মুসলমানদের সাথে ব্যবহার করিনি, আমরা আশা করব তারাও না করে। বলছি, আপনারা শহর কলকাতার মানুষ, দমদমের মানুষ, বাংলাদেশ থেকে একটা আওয়াজ আসছে যে কলকাতা দখল হয়ে যাবে। এটা হাস্যকর বিষয় হলো, এটা পুরোটা উড়িয়ে দেওয়া যায় না। আজকে দেখুন পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কাদের হাতে ক্ষমতা রয়েছে। আজকে ভাঙড়ে দেখুন আরাবুল অথবা শকত মোল্লার হাতে ক্ষমতা রয়েছে, শাহজাহান শেখের হাতে ক্ষমতা রয়েছে। তো আর রোহিঙ্গাদের যেভাবে পশ্চিমবঙ্গে ঢোকানো হয়েছে, তো আজকে তাদের সেই আশা করাটা একদম আমি রোহিঙ্গা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে আসবো। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, অনেকেই বলছেন যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা পশ্চিমবাংলায়। কিছুটা আতঙ্কে, কিছুটা ভয় রয়েছে যে অনুপ্রবেশ যদি হয় তাহলে এ রাজ্যের, এদেশের মানুষের কিছুটা অসুবিধা হতে পারে। দেখুন, অনুপ্রবেশটাকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে। অনুপ্রবেশ কারা করছে? যারা ওদেশের সংখ্যাগুরু, তারা এখানে অনুপ্রবেশ করছে। যারা হিন্দু, যারা সংখ্যালঘু ওখানে আছে, যারা হিন্দুরা অত্যাচারিত, তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। তারা প্রাণের ভয়ে ধর্ম বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য ভারতবর্ষে ঢুকছে। তারা উদ্বাস্তু আসছে, তারা ভিটেমাটে হারাচ্ছে। তারা মেয়ের ভবিষ্যৎ, স্ত্রীর সম্মান, মায়ের ইজ্জত বাঁচে তারা আসছে। তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। বারবার আমরা বলছি, তারা আত্মরক্ষার জন্য আসছে। বরং আপনি দেখুন, যে ভ্যানগুলো যাচ্ছে, রাস্তা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বস্তি আছে, সব বাংলাদেশের মুসলমানরা এখানে ঢুকে এদেশের জনমানুষের একটা প্রভাব ফেলছে, মানুষের চাকরি খেয়ে নিচ্ছে। এখানে আমাদের খাদ্যের উপর চাপ পড়ছে। এখানে অশান্তি, বিশৃঙ্খলা, খুন, রাহাজারি, লুট ডাকাতি শুরু করছে। রাহাজানি, লুটের কথা বলছেন। বাংলাদেশ থেকে আওয়াজ আসছে যে হিন্দুদের একটা কট্টরপন্থীরা বলছেন যে লাথি মেরে বার করে দেবো, এই ধরনের শব্দ ব্যবহার হচ্ছে। আমরা যাদেরকে শিখিয়েছি, সারা জীবন দেখে আসছি, বাংলাদেশে বেড়াতে গেলে পদ্মা, মেঘনা, যমুনা এই আমাদের ঠিকানা। ওখানে বলছে হিন্দুরা হচ্ছে যে বাংলাদেশের শত্রু। যেখানে আমি দেখলাম স্বয়ং একজন মহাপ্রভুর মতো বর্তমান যুগে, সমভামী যুগে যুগে চিন্ময় প্রভুকে কারাগারে রেখে দিলেন। যে চিন্ময় প্রভু কিছুদিন আগে বন্যার সময় কাপড় গুছিকে সবাইকে খাওয়া দাওয়ার, কাপড় চোপড়, ডেক ডেকসি, তালা বাসন দান করলো, ওনার মতন একজন সন্তকে ওরা কারাগারে রেখে দিয়েছে। তো ওদের থেকে আমরা কি আশা করতে পারছি? সনাতনীরা প্রতিদিনেই প্রাণ বয়ে পালাচ্ছে, প্রাণ বয়ে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমরাও ওগুলোর জন্য শান্তিতে নেই, একদম শান্তি নেই। একজন মহিলা হিসাবে কি বলবেন, কলকাতার মানুষ হিসাবে কি বলবেন, যে রকম অত্যাচার এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে চলছে? দেখুন, বাংলাদেশ জুড়ে যেটা চলছে সেটা ঠিক কথা। আমরা ওই একটাই আমরা বক্তব্য যে আমাদের এখানে যখন তারা আসেন, তাদের সঙ্গে কিন্তু আমরা খারাপ ব্যবহার করি না, বা তাদেরকে আমরা চেষ্টা করি যে আমাদের মতন করে করতে। কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই, বাংলাদেশ কেন, আমাদের এখানেও একটা হিন্দু অঞ্চলে কিন্তু একজন মুসলিম সিকিউর, কিন্তু একটা মুসলিম অঞ্চলে হিন্দুরা সিকিউর নয়। এটা কেন? বাংলাদেশে কেন এরাও বা কেন না আমাদের সঙ্গে একসাথে হয়ে সিকিউরিটি দিতে পারছে না? এই কট্টরপন্থীরা কেন এই মনোভাব নিচ্ছেন? কেন হিন্দু সনাতনীদের উপর আক্রমণ? কি মনে করছেন এদেশে বসে, এই শহরে বসে, কি কেন আপনাদের কি মনে হচ্ছে, কেন এটা হচ্ছে? ব্যাপার হচ্ছে, প্রত্যক্ষ মদত ছাড়া বাংলাদেশের মতন একটা ক্ষুদ্র রাষ্ট্রের ভারতবর্ষের দিকে আঙুল তোলার মতন ক্ষমতা হবে না। তা বিচ্ছিন্ন ঘটনা নয় যে এখানে প্রত্যক্ষভাবে
পাকিস্তানের মতন এবং চীনের মতন আগ্রাসী মনোভাবাপন্ন যারা ভারতবর্ষকে চিরশত্রু মনে করে এসছে, তারাই এই ভাবে মদত দিয়ে এদেরকে দিয়ে করাচ্ছে বলে আমার ধারণা। একাত্তরে আমরা দেখেছি খালি হাতে আসতে হয়েছে, মানে জমি জায়গা বাড়ি ভিটে সব ফেলে আসতে হচ্ছে। কোথাও মিল পাচ্ছেন 71 2024 আবার খালি হাতে হিন্দু সনাতনীদের এদেশে আসতে হবে, শরণার্থী হিসাবে আসতে হবে? হ্যাঁ, সেরকমের দিকে যাচ্ছে। যেভাবে আস্তে আস্তে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, ওখানে রাতে মা বোনদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে গতকাল যেভাবে বলা হয়েছে সব হোটেলে গরুর মাংস বিক্রি করতে হবে, এ অমানসিক। এভাবে মানে হিন্দুরাদের খুবই কষ্টদায়ক। ওখানে যে আমাদের যারা হিন্দুরা ওখানে বসবাস করছে, সনাতনী হিন্দুরা, সেটা এই রাজ্যেও আস্তে আস্তে এই রাজ্যের দিকেও প্রভাব পড়ছে। এই রাজ্যের দিকে প্রভাব পড়ছে না এমন না, আপনারাও ভালো করে জানেন, সারা পশ্চিমবঙ্গের মানুষও দেখছে। হিন্দুদের উপর কিন্তু একটা যে প্রেশার আসছে, এটা কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় হিন্দুদেরকে এক জায়গায় হতে হবে। আজ হিন্দুদের ওপর প্রেশার আসছে, কিন্তু মহিলারা কি সুরক্ষিত? বাংলাদেশ, এ শহর, এ কলকাতা, মহিলাদের কি অবস্থা? দেখুন, মহিলারা আমার কাছে মনে হয় যে কোথাও সুরক্ষিত নয়। অনেকগুলো ঘটনা পরপর ঘটে গেছে যেখানে প্রতি ক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তারা ভুলে যাচ্ছে কি করে যে একজন মহিলা হচ্ছে সৃষ্টির বীজ, সেখান থেকে সবাই সৃষ্টি হচ্ছে। আজকে তারাই যুগে যুগে সব জায়গাতে লাঞ্ছিত হচ্ছে। আজকে বাংলাদেশে যেটা করছে দেখুন, 71 সালে আমাদের নিজেদের ভারতীয় সৈনিক এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, 4000-এর উপরে মানুষ হারিয়েছে। কেন? পাকিস্তানের থেকে আমাদেরকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, তাদের মহিলাদের সুরক্ষিত রাখার জন্য। কিন্তু সেই এত কিছু অবদান সবকিছুই লান হয়ে গেল আজকের এই অবস্থাতে। মানে সেই 71 যারা দেখতে পায়নি, পুনর্বার আবার এই 24 এসে 71 আমাদের দেখতে হচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি ভারতের অবদান অস্বীকার করার জায়গা নেই। একাধিক সৈন্যদের ওপর আক্রমণ, অনেকেই প্রাণ হারিয়েছেন। এত অমানবিক হবে? এভাবে ভুলে যাওয়া যায় ভারতকে? আপনারা যদি ইতিহাস পেছনে যান তখন দেখবেন সুরাওয়ার্দিও কিন্তু 1947 সালেও 16ই ইয়েতে আমাদেরকে এখানে মানে ভারতবর্ষে বাঙালি হিন্দুদের এখানে গণহত্যা হয়েছিল, জেনোসাইড। তো সেই জিনিসটাকে ওরা অবলম্বন করেছে, ওরা ওখান থেকেই শিখেছে। আজকে ওখানেও যখন ওরা একটা রিজার্ভেশনের জন্য যখন ছেলেরা ওরা নেমেছিল, সেইটাকে উপেক্ষা করে তার পেছনে একটা টেররিজম মাইন্ডসেট কাজ করেছে। তো আজকে যে জিনিসটা আপনি এখন জনগণের মাধ্যমে যেটা শুনছিলেন, যে আজকে একটা ওইটুকু ক্ষুদ্র দেশ কারোর মদত ছাড়া কি হতে পারে? সোফার সিরিয়া ইজ কনসার্ন। ঠিক মদত কার, এটাই প্রশ্ন। পাকিস্তান, চীন, কাদের মদত রয়েছে বলে বাংলাদেশ এত বেশি, কাদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ এসব করছে? অ্যাকচুয়ালি মদত বলতে অনেকেরই মদত আছে এর মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার যে ভারতবর্ষের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশ তৈরি হলো রাজার, সেটা কি তারা ভুলে যাচ্ছে এবং আননেসারি ভারতবর্ষের ওপর তারা অত্যাচার আনবার চেষ্টা করছে এবং হিন্দু পপুলেশনকে কমাবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। কি মনে হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালি ছড়িয়ে রয়েছে, হিন্দু ছড়িয়ে রয়েছে, সেখানে হিন্দুদের উপর এই অত্যাচার, ডিপ স্টেট কেন? এটা কি কারণ, কি ব্যাখ্যা হবে? অ্যাকচুয়ালি কিন্তু আপনি তো দেখবেন যখন মাছ ধরা হয়, বড় মাছকে ধরার জন্য ছোট মাছকে ছাড়াইতে ফেলা হয়। বাংলাদেশ কিন্তু শেষ, ওটা একটা ছোট মাছ, ওকে বড় বড় স্টেটগুলো ফেলেছে মাটি ভারতকে খাওয়ার জন্য। ভারত এই টাইপে পা দেবে না। কিন্তু বাংলাদেশ আগামী দিনে আফগানিস্তান, পাকিস্তান হতে যাচ্ছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র, ওখানে কিছু হলে তো আমাদের এখানে প্রভাব পড়বেই। এবং হিন্দুদের উপর যে অত্যাচার, এটা কিন্তু ওদের শিক্ষা কিন্তু আজকে না, 47 সাল থেকে এই শিক্ষাটা নিয়ে এসছে। ওই জন্য তোরা পাকিস্তানে গেছিল, পূর্ব পাকিস্তানে। পরে ভাষাগত সমস্যার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু একটা রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে না? একজন সনাতনী হিন্দু সন্ন্যাসীকে আটকে রাখবে দিনের পর দিন, আইনজীবী দাঁড়াতে পারবে না, একটা তো রাষ্ট্রের দায়িত্ব থাকবে। সে রাষ্ট্রের তো দায়িত্ব থাকবে না যেন? ওখানে দেখুন মৌলবাদী তালিবানি সরকার চলছে, ওখানে কোনো সরকার নেই। তো ওখানকার প্রধানমন্ত্রীকে এখনো মানুষ ঠিক করতে উঠতে পারেনি। তো ওখানে এখন যেভাবে চলছে হিন্দুরা সত্যি অত্যাচারিত। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যারা আমরা সনাতনী হিন্দুরা আছি, আমাদেরকে রাস্তায় নেমে আরো বড় আন্দোলন করতে হবে, যাতে ওদের উপর একটা প্রেশার করতে হবে, যাতে আমাদের ওখানকার হিন্দু ভাই বোনের মা বাবাদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করার জন্য। আপনারা শহরের মানুষ ভারতের কি স্ট্যান্ড চাইছেন? এ রাজ্যের বা এ দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা কি স্ট্যান্ড নেওয়া উচিত বাংলাদেশকে এই মুহূর্তে? এখন দেখুন, এটা ধীরে চলো নীতিতেই আমার মনে হচ্ছে কেন্দ্র সরকার চলছে, কারণ এর পিছে বড় একটা চক্রান্ত আছে। আমরা ডোনাল্ড লুর কথা অস্বীকার করা যাবে না এই চক্রান্তের ক্ষেত্রে। ডোনাল্ড লু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
উনি কিন্তু বিখ্যাত হচ্ছে গদিচ্যুত বিভিন্ন দেশের সরকারকে গদিচ্যুত করার জন্য বিখ্যাত। তো ডোনাল্ড লুর একটা বড় হাত রয়েছে যদ্দূর মনে হচ্ছে, কারণ বিরোধী দলের সঙ্গে বাংলাদেশে গিয়ে ডোনাল্ড লু মিটিং করেছেন, তারপরেই কিন্তু এই রকম ডিপ স্টেটের খেলাটা শুরু হয়েছে। চিন্ময় কৃষ্ণবাবু ছাড়া পাবে কি মনে করছেন এই দেশে বসে? চিন্ময় কৃষ্ণবাবু অতি অবশ্যই ছাড়া পাবে, এবং যদি ওনারা সুস্থ মস্তিষ্কের লোক হয়ে থাকেন, যারা এখন দেশ চালাচ্ছে, যত তাড়াতাড়ি চিন্ময় বাবুকে মুক্তি দেবেন তত তাড়াতাড়ি ওনাদের সম্ভব? আইনজীবীরা দাঁড়াতে পারছে না। আইনজীবীরা দাঁড়াতে পারছে না, তার কারণে যে বিচার ব্যবস্থা, বিচারপতি স্বয়ং তারা জামাতের একটা অংশ, তারাও কিন্তু জামাতপন্থী মানসিকতার মধ্যে আছে। একদম ঘটনা, যারা আজকে লয়ার আছে, যারা ওখানে বার অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে, সংখ্যালঘু যারা প্রগতিশীল যারা মুসলিম তাদেরও সরিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থা আছে জামাতের কবজা চলে গেছে। আমার তো এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত, কারণ ভারতবর্ষের আন্তর্জাতিক আদালতের কি ভূমিকা থাকা উচিত এখানে? অবশ্যই থাকবে। যখন অ্যাডভোকেটরা দাঁড়িয়ে বলে অন্য কোনো অ্যাডভোকেট দাঁড়াতে দেবো না, গণপিটুনি করবো, সেখানে তো আপনার ল বলে কিছু নেই। আমাদের এখানে রাত্রি 12টার সময় ফাঁসির আসামি তার জন্য বিচার হয়, সুপ্রিম কোর্ট খোলা হয়, আর সেখানে দাঁড়িয়ে থেকে দিনের বেলায় একজন মানে বিচার অভিযুক্ত তাকে হচ্ছে বলছে দাঁড়াতে দেবো না, গণপিটুনি দেবো। একজন অত সিনিয়র অ্যাডভোকেট তাকে ভেতরে মারা হচ্ছে, বিচারপতিকে বলছে শুনলে আপনাকে মারবো। ওটা ভয়ের বাতাবরণ আছে, ওখানে আইন বলে কিছু নেই। আর যে ভদ্রলোক ওখানে ক্ষমতায় আছে, ও দুদিন পর বাংলাদেশ ছেড়ে পালাবে, বাংলাদেশকে শেষ করে দিয়ে, আর ভারতকে খোঁচা মারছে, হিন্দু শূন্য রাষ্ট্র করার পরিকল্পনা নিচ্ছে। জামাতের রাজত্ব চলছে, আর কিচ্ছু চলছে না ওখানে। এদেশে এত শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব না, যেখানে দেখুন আজকে আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের এই যে ওদের যে যারা শরণার্থীরা এসছে, প্রায় দেখুন আমাদের 23টা জেলার মধ্যে 13টা জেলায় প্রায় আমাদের কি বলে সংখ্যালঘুর সংখ্যাতে ভরে গেছে। তো সেই জায়গাটা আপনি যদি দেখেন যে ভারতের কাছে এতগুলো শরণার্থী যারা ওখানে সংখ্যাগরু তারাই এসছে, রাদার দেন হিন্দুরা খুব কম এসছে, কিন্তু আজকে যারা ওখান থেকে 22% থেকে 7% তারাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের পিঠ থেকে গেছে ওখানে। আজকে যে আপনি এক্ষুনি প্রশ্নটা করলেন যে চিন্ময় স্বামীকে কি ছাড়া হবে, আমার তো মনে হচ্ছে এখন এই যে পরিস্থিতি চলছে ওখানে কোনো গভর্নমেন্ট নেই, সেই দিক থেকে দেখা গেলে আমাদের মনে হয় যে আমরা যে কি বলে ওনাকে তো ছাড়ার যে সম্ভাবনাটা এখনো আন্তর্জাতিক লেভেলে সেই রকম কিছু হয়নি। আর আমাদের এখানে যারা বুদ্ধিজীবীরা তারাও চুপ আছে, তারা কোনো প্রশ্নই তুলছে না। যারা আজকে প্যালেস্তাইন নিয়ে কথা বলেছিল, যারা আজকে কি বলে আমাদের সব কটা বিষয় নিয়ে কথা বলেছিল, সেসব শীতলকুচি নিয়ে হোক, অনিতা গুহ নিয়ে হোক, কিন্তু আজকে সেই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান একটা বড় প্রবলেম, রোজগার একটা বড় প্রবলেম। এত শরণার্থী যদি এদেশে এসে পৌঁছায়, মূলত পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার সংখ্যাটা অনেক বেশি, এরপর ত্রিপুরা আছে, আসাম আছে, রোজগার নেই, একটা রুটি অর্ধেক খাওয়া সম্ভব? দেখুন, আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেই দিয়েছেন যে ধর্মের উপরে অত্যাচার হলে তাদের শরণার্থী হিসেবে এখানে এদেশে আশ্রয় দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে। বিকল্প অনেক কর্মসংস্থান উনি করেছেন। আমি এই বলছি না যে বাংলাদেশের সকল হিন্দু এই দেশে আশ্রয় নিয়ে এদেশের রুটিতে ভাগ বসাক বা কিছু, কিন্তু নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিছু ভাববেন এই বিষয়ে। আর কি মনে হচ্ছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা না আসাম, যদি সত্যি শরণার্থীদের আসতে হয়, আশ্রয়স্থল কোথায় হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একমাত্র ভালো স্থান আছে, কিন্তু এই রাজ্যে ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ পাকিস্তান থেকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটের রাজনীতিতে, আমার মনে হচ্ছে খুব ভয়াবহ দিন আসছে পশ্চিমবঙ্গের মানুষের উপরে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যারা সনাতন ধর্মীরা আছে, তারা যদি চিন্তাভাবনা না করে এখন থেকে, আগামী দিন কিন্তু বাংলাদেশের মতন বিপদ হিন্দুদের উপরও আসবে। এরা ছোট ছোট করে প্রতিক্রিয়া নেব, সনাতনী হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসেছে। একদম এটাই উপযুক্ত সময়, একদম একাট্টা হওয়া। একদম কেউ কারো ছাড়বো না। ওনারা ওখানে রয়েছে, ওখানে যুদ্ধ করে ওখানেই থাকুক, কেননা কাল যদি ভারতেরটা হয় নিচে আসতে হবে, জয় শ্রীরাম ধ্বনির নিচে সব হিন্দুকে আসতে হবে। অবশ্যই সময় আছে এবং আমরা তার জন্য তৈরি। তাহলে আমাদেরকে সব জায়গাতে একাট্টা হওয়ার সময় এসেছে হিন্দুদের। সারা বিশ্বের হিন্দুদের এক হওয়ার সময় এসে গেছে। কি বলবেন? একটাই কথা বলবো যে হিন্দুরা এক হও। আজকে আমাদের যদি এক না হই, আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো না। হিন্দুরা এক হতে পারবে? এক হতে হবে, পারবে না, হতে হবে, সেই সময় এখন এসে গেছে। কি সম্ভব হিন্দুরা একাট্টা হওয়া? হ্যাঁ, আমাদের মন মানসিকতা এমন জায়গায় এখন পৌঁছে গেছে যে আমরা সকলেই এক হব সনাতনীরা, এ বিষয়ে নিশ্চিত। একাট্টা হয়ে বাংলাদেশের এই অবিচার, এই অনাচার, বাংলাদেশের অত্যাচার আটকানো সম্ভব? একদম না। 24 থেকে 7 হয়েছে এখানে, যত এখানে বাড়বেন, এখানে হয়তো 70 থেকে কালকে 50 হয়ে যাবে, তিরঙ্গার পতাকাটা উল্টে যাবে, গেরুয়াটা নিচে চলে যাবে, সবুজটা উপরে হয়ে যাবে। এটা একদম সত্যি ঘটনা। তাই এখন এক না থাকলে
কাটবেন, এছাড়া কোনো হিন্দুদের একাট্টা হওয়ার টাইম এসেছে। হ্যাঁ, এখন সারা পৃথিবীময় আমাদের হিন্দুদের একাট্টা হওয়ার মানে করতেই হবে। কেন কি প্রত্যেকটা সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে আমরা হিন্দুরা, আমাদের এই গভর্নমেন্ট হিন্দুদেরই নিয়ে এসছে ছেলে মেয়েদের কিংবা পর্যটকদের কিংবা ওখানকার লোকেদের। সেই জন্য সবাইকে আহ্বান করি যে আমরা যেন একাট্টা হয়ে হিন্দুদের যেন এখানকার পুরো বিশ্বে যেন হিন্দুর একটা স্থাপন যেন হয়, সেখানে কোনো হিন্দু পরিবারকে যেন লাঞ্ছিত না হতে হয় কোনো দেশেই। সেই জন্য আমাদেরকে সবাইকে একাট্টা হতে হবে। 45, 47, 24 হিন্দুদের সংখ্যা বাংলাদেশে কমছে। একাট্টা হলে কি এই লড়াই আরো শক্তিশালী হতো? অবভিয়াসলি না, কেন শক্তিশালী হবে না? আর এবং এখন এমন সময় এসে গেছে হিন্দুদের একাট্টা না হওয়া ছাড়া কোনো উপায় নেই না, কাজেই ওখানে একাট্টা হতেই হবে এবং হচ্ছেও, ধীরে ধীরে হচ্ছেও। যে আজকে 7% নিয়ে এখন লড়ে যাচ্ছে বাংলাদেশে, তারা কিন্তু আর পিছিয়ে যাচ্ছে না, এবার তারা ব্যাক লড়াই বড়ই হয়ে গেছে। হিন্দুদের এখন মরিয়া হয়ে উঠতে হবে। যারা ঘুমিয়ে আছে এখন তারা জাগুন। আমরা বারবার বলছি আপনারা জেগে উঠুন, আপনারা যতদিন না জাগবেন এই সমস্যার সমাধান হবে না। কোনোভাবেই আর 71 হতে দিতে পারবো না, 71 সম্ভব নয়, আর ফিরবে না। সবাইকে ছাড় দিতে হবে, ওরা ভূমিপুত্র। হিন্দুরা একটাই কথা, জাতপাত করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই, এক সুরে চলো, এক স্বরে চলো। ধ্বনি একটাই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় অর্থাৎ সকালবেলা দমদমের যে হাওয়া আমরা দেখছি তাতে সাধারণ মানুষ তারা বলছেন যে এবার হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসছে। যেভাবে সনাতনীদের ওপর অত্যাচার চলছে, যেভাবে বাংলাদেশে সনাতনীদের মারধর করা হচ্ছে, প্রত্যেকটা দিন সেখানে হিন্দুদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এরপর আর চুপ করে বসে থাকার সময় নেই। এবার সরাসরি হিন্দুদের একাট্টা হতে হবে এবং গোটা বিশ্বের কাছে বুঝিয়ে দিতে হবে যে হিন্দুরা যদি একাট্টা হয় তাহলে কোনো রাষ্ট্র বা কোনো দেশ বা কোনো সরকার এভাবে একটা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু এভাবে নির্মম অত্যাচার করা কোনোভাবেই সম্ভব নয়। স্বাভাবিকভাবে হাওয়া কেমন নিয়ে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা যাচ্ছেন। আজকে যেমন আমি দমদম ইস্ট মল রোড থেকে ছিলাম, এখানকার সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, এখানকার স্থায়ী বাসিন্দারা বলছেন যে হ্যাঁ, এবার সময় এসছে একাট্টা হওয়ার, এবার সময় এসছে লড়ে নেওয়ার, এবার সময় এসছে অধিকার নেওয়ার। যে হিন্দুদের এই মুহূর্তে পরিসংখ্যান বাংলাদেশে ক্রমশ কমছে, যেভাবে 71-এর ঘটনা ঘটেছিল, যেভাবে খালি হাতে সকলকে ফিরতে হয়েছিল, জমি জায়গা পৈতৃক ভিটে ছেড়ে আসতে হয়েছিল, এবার সেই 2024-এ দাঁড়িয়ে সেই একইভাবে একই সম্ভাবনা দেখছেন স্থানীয় মানুষ, স্থানীয় লোকজন। তারাও বলছেন যে এবারও কিন্তু সেই 71-এর মতন ঘটনা হবে, কিন্তু 71-কে আটকানো সম্ভব যদি রাষ্ট্র ঠিক থাকে, যদি হিন্দুরা আরো সংঘবদ্ধ হয়। স্বাভাবিকভাবে এই হাওয়া বদলের প্রতিক্রিয়া নেওয়ার একটাই উদ্দেশ্য, মানুষ কি চাইছেন। রিপাবলিক বাংলা প্রতিদিন প্রতি মুহূর্তে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছেন। নিঃসন্দেহে এই হাওয়া বদল নিয়ে আগামীকাল আবার আমরা আসবো শহর কলকাতার কোনো না জায়গা থেকে। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।